হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে আমার এই কালিম্পং ট্রিপের থার্ড অ্যান্ড ফাইনাল ডে। আজকে এই মেন টাউন কালিম্পংয়ের মার্কেট এরিয়া থেকে 45 মিনিট দূরে অবস্থিত ইচ্ছেগাঁওতে যাচ্ছি। ইচ্ছেগাঁও কাদের জন্য খুব ভালো হতে পারে সেই বিষয়টা বলি। দূরত্ব, আশপাশে কি কি দেখবার আছে, এই বিষয়গুলো গাড়িতে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা কালিম্পংয়ে আসছেন এবং কালিম্পংয়ে একটা দিন থেকে সিল্ক রুটে যেতে চান, তাদের জন্য ইচ্ছেগাঁও বা সিলেরিগাঁও একদম আইডিয়াল লোকেশন। কেন বলছি? ইচ্ছেগাঁও থেকে জুলুক লেস দেন 3 আওয়ার্স, 80 কিলোমিটার মতো দূরত্ব। রংলি, যেটা ইনিশিয়েশন পয়েন্ট বা লাস্ট ঘন জনবসতির অঞ্চল, সেটাও মাত্র 50 কিলোমিটার ইচ্ছেগাঁও থেকে। ইচ্ছেগাঁও এখন দেখবেন যারা ট্রাভেল এজেন্সিও চালায়, তারা নিজেরাও কিন্তু প্রথম দিনের স্টেটা আইদার ইচ্ছেগাঁওতে রাখেন অর সিলেরিগাঁওতে রাখেন। আমি তো এর আগে যখন এসছিলাম সিল্ক রুটে, তখন সিলেরিগাঁওতে ছিলাম। ইচ্ছেগাঁওতে আমারও এই প্রথম যাওয়া। আমি যে হোমস্টেটিতে যাচ্ছি সেটা আমার এক বন্ধু সুদীপের। তো সুদীপের এই নতুন প্রয়াসকে খানিকটা সাপোর্ট করতে যাচ্ছি বলতে পারেন। ও নতুন শুরু করেছে, ও দরকার হলে কিন্তু আপনাদের সিল্ক রুটের গোটা প্যাকেজও করে দিতে পারে। যদি আপনার মনে হয় ওর হোমস্টেতে একটা বা দুটো দিন থেকে তারপর সিল্ক রুট বা গ্যাংটকের দিকে যাবেন, সুদীপের সঙ্গেই কথা বলে নেবেন, সুদীপ গোটা জিনিসটা আপনাদের অ্যারেঞ্জ করে দেবে। তো দেখি রওনা হওয়া যাক। এমন একটা অদ্ভুত মেঘাচ্ছন্ন মেঘলা পরিবেশ আপনাদের দেখাই। এইখানেও দেখুন সকাল থেকে একটা ঘ্যান ঘ্যানে বৃষ্টি, সেই চলেই যাচ্ছে। বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস কিচ্ছু এনজয় করা যাচ্ছে না এরকম মরশুমে। মেফেয়ারকে বিদায় জানিয়ে রওনা হলাম ইচ্ছেগাঁওয়ের দিকে। আমাদের হোটেল যেখানে ছিল, বা আপনারা যারা কালিম্পংয়েরই যে কোনো জায়গায় থাকবেন, খুব মেরে কেটে 20 কিলোমিটারের জার্নি। আজকে জানি না, দাদা বলছেন একটু ট্রাফিক পেতে পারি। আমি একবার কালিম্পংয়ের মার্কেটটা হয়ে তারপর যাব। সরাসরি গেলে যদি কপাল ভালো থাকে আপনি 40-45 মিনিটেও পৌঁছে যাবেন আলগাড়া পেডংয়ের ওই রাস্তাটা হয়ে। আর যারা শিলিগুড়ি থেকে শুরু করছেন, ইচ্ছেগাঁও অ্যাপ্রক্সিমেটলি 90 to 95 কিলোমিটার। বাগডোগরা থেকে দূরত্বটা ভালোই পড়ে যায়। একটা ব্রেক টেক দিয়ে ধরে চলুন, 4 থেকে 4.5 ঘন্টা পড়ে যাবে আপনার। আপনি চেষ্টা যদি এটা করেন যে, যেরকম সবসময় বলি, নিউমাল জাংশনে যদি নামতে পারেন তাহলে অনেক অনেক সময় বাঁচবে। নিউমাল থেকে দূরত্ব অনেকটাই কম। নিউমাল থেকে যদি সরাসরি যান 2.5 থেকে 3.25 ঘন্টায় সহজে পৌঁছে যাওয়া যায়। এই রুটগুলিতে যারা যাবেন না, স্পেসিফিক্যালি সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, কোলাখাম বা যে কোনো অফবিট কালিম্পংয়ের, যদি বাজেট কনস্ট্রেন্ট না থাকে, একটু বড় গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। আজকে ধরুন আমি একাই যাচ্ছি, আমার তো একটা ওয়াগনার বা সুইফট ডিজায়ার হলেও হয়ে যেত, কিন্তু মানে হোমস্টে কর্তৃপক্ষের তরফ থেকেই কিন্তু ওনারা এরকম টাটা সুমো পাঠিয়েছে। এতে সুবিধা হচ্ছে আপনি কমফর্টেবলি পৌঁছতে পারবেন। যদি কোথাও রাস্তাও এদিক ওদিক থাকে, স্পেসিফিক্যালি মনসুনের সময়টা, তাহলে আপনার চিন্তা নেই যে গাড়ি ফেঁসে যাবে, ধাক্কা দিতে হবে, এইসবের প্রবলেমগুলো হয় না। এনজেপি থেকে ভালো 6 সিটার 9 সিটার গাড়ি ইচ্ছেগাঁও অবধি 4 থেকে 4,500 টাকা চেয়ে বসতে পারে, কিন্তু পিক সিজনে যদি আপনারা রিজার্ভে যান। খরচ বাঁচানোর জন্য সহজ উপায়, এনজেপি থেকে শেয়ার গাড়ি বা বাসে করে কালিম্পং মেন টাউন আসুন এবং কালিম্পংয়ের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে খরচটা অনেকটাই কম হবে। আপনারা চাইলে আরও খানিকটা এগিয়ে যেতে পারেন আলগাড়া অবধি শেয়ার গাড়িতে। কালিম্পং থেকে যখনই আপনারা পেডং, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁওয়ের দিকে যাবেন, অনেকগুলি পয়েন্ট আছে যেগুলো দেখে দেখে যেতে পারেন। আমার বহুবার আসা, তবুও থামতে ইচ্ছে করে। আগে তো গুরু রিনপোচের একটা স্ট্যাচু ছিল, দেখলেন নিশ্চয়ই, সেখানটা থামতে পারেন। এখানে আছে দুর্গা মন্দির, ডেলও পাবেন, এবং আমি যাচ্ছি এখন হনুমান টকে।
এই সিঁড়ি ভেঙে ভেঙে উঠবো, ওখান থেকে ওপর থেকে ভিউটা খুব সুন্দর আসে। অনেকগুলো সিঁড়ি আছে, ওঠার সময়টা আপনি ঢাল বেয়ে উঠতে পারেন। জায়গাটা বড্ড সুন্দর, আমার আগের বার এসেও খুব ভালো লেগেছিল। একটু স্কিট করতে পারে, এই যা ভয়। সিঁড়ির রাস্তাটা বোধহয় বেটার। কি ভালো লাগছে। হনুমান টক থেকে ব্রেথ টেকিং ভিউ, জাস্ট ব্রেথ টেকিং ভিউ। এত ভালো লাগছে আশপাশের পাহাড়গুলো। কি দেখতে পাচ্ছি জানি না, এদিকগুলো বোধহয় সিকিম। কত উচ্চতা দেখুন, সামনের ওই রেঞ্জটা জুম করে দেখালে বুঝতে পারবেন। এখানে একটা পাহাড়ি নদীও বয়ে গেছে মাঝখান দিয়ে, কি যে সুন্দর। উফ, অনেকে এটাকে রামধুরা ভিউ পয়েন্ট হিসেবেও চেনেন। পুরো পাইন ফরেস্টে ঘেরা, এবং এখান থেকে ক্লিয়ার মান্থসগুলোয় অক্টোবর নভেম্বরে দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনাদের ওই ঢালের কাছটা নিয়ে যাই। উফ, ভিউটা দেখুন। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও আশপাশের প্লেনস, ভ্যালি দারুণ দেখা যাচ্ছে। আচ্ছা, দুটো জিনিস বলে দিই। সেটা হচ্ছে, আমরা এই যে যাচ্ছি, আমরা রামিটে ভিউ পয়েন্টে তো দেখলেন দাঁড়ালাম, তারপরে এখন কিন্তু আমরা ক্রস করছি কি জায়গা বলুন তো? আরেকটা বিখ্যাত পাহাড়ি জনপদ। এই হচ্ছে রামধুরার বিভিন্ন হোমস্টে। ইচ্ছেগাঁওটা এখন অফরোড করে আমাদের খানিকটা ওপরে উঠতে হবে। ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও দুটোরই ক্ষেত্রে ভালো গাড়ি থাকবার খুব প্রয়োজনীয়তা, নইলে অসুবিধে হবে। আচ্ছা, আমরা এই যে ডান দিকের রাস্তা দেখছেন সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়ে এবার উঠবো ইচ্ছেগাঁওতে। এটা গোটাটাই অফ রোডিং। ये कितना टाइम है यहाँ से होम स्टे तक? 20 মিনিট। আচ্ছা, আর এই বারম্যাককে আমরা ছেড়ে দিলাম। চলুন রওনা হওয়া যাক। এই জায়গাগুলিতে যখন আসবেন এগুলো জেনে আসাই ভালো। পরে আমাকে ভিডিওতে অনেকে কমেন্টে বলে যে আপনি বলেননি রাস্তার অবস্থা খারাপ, রাস্তা এই, রাস্তা ওই, রাস্তা বাজে। আপনি যখন আসবেন জেনে আসবেন। যদি হাঁটুতে সমস্যা থাকে বা কোমরে ব্যথা হয়ে যায় পাহাড়ি পথে, তাহলে এই জায়গাগুলি হয়তো আপনার জন্য নয়। আপনাকে আরও এই নিচের যে
ভিলেজগুলি আছে যেখানে অব্দি রাস্তা ভালো, সেখানে আপনাকে থাকতে হবে। ইচ্ছেগাঁও আসতে গেলে মনেই রাখবেন 20-25 মিনিটের কিন্তু অফ রোডিং পেরোতেই হবে। আপনার যদি অসুবিধে হয় ইউ ক্যান স্কিপ ইট। চলুন এই হোমস্টেটার যেটা আপার ফ্লোর সেখানের একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানটা দেখতেও যেরকম সুন্দর লাগছে, আশপাশটা পুরো সবুজে মুখরিত। আর এইখানে পরপর দুটো রুম আছে, আর ওই কর্নারে আর একটা রুম আছে ডাবল বেড দিয়ে। এই রুমটা আপনাদের একটু দেখাই। এই রুমটা এত সুন্দর লাগছে আপনাদের কি বলবো। এবং এই পাহাড়ে আমার পূর্ব ঘোরার অভিজ্ঞতা থেকে দেখেছি যে হোমস্টে বা রিসোর্টে এরকম পাইনের কাঠ ব্যবহার করে ওনারা ইন্টেরিয়ারগুলোকে বানান না, সেখানের ইন্টেরিয়ারের যে গোটা সাজসজ্জা সেটা একেবারেই অন্যরকম লাগে, দারুণ সুন্দর। তো এইখানে এরকম থাকবার ব্যবস্থাপনা ওনারা এখানে দৈনিক পার পার্সন থাকা খাওয়া নিয়ে 1400 টাকা করে ওনারা দিচ্ছেন। এখানের যা রুমের আয়তন, দুজন বড় মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এবং একজন বাচ্চা নিয়েও যদি আপনি আসেন তাহলে আপনার জন্য ঠিক। বাট 3 জন বড় মানুষ এলে একটু গাদাগাদি হতে পারে বা এক্সট্রা কটের প্রয়োজন পড়তে পারে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা মোটামুটি কুইন সাইজের বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড আছে, মাঝখানে একটা বেডসাইড টেবিল আছে। এখানে ব্ল্যাঙ্কেট, টাওয়েল এগুলো ওনারা রেখেছেন ব্যবস্থাপনা। আশা করি অ্যাজ টাইম প্রোগ্রেসেস এখানে আপনারা ইলেকট্রিক কেটেল বলুন বা চা কফির যে কিট সেগুলো সব পাবেন। আর এখানে হচ্ছে এই রুমটার ওয়াশরুমটাও যেটা মেন ব্যাপার আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। পাশাপাশি দুটো এরকম রুম আছে। এই রুমটা বোধহয় তুলনামূলকভাবে আরেকটু ভালো, কারণ খাটের যেভাবে ওনারা ওরিয়েন্টেশনটা রেখেছেন, খাটগুলো ডিরেক্টলি জানলা দিয়ে ভ্যালি ফেসিং, এবং দুটো বেশ বড় বড় জানালা আছে। এই রুমটাও খুব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, জাস্ট ওয়েটিং টু গেট ইনঅগ্রেটেড আর কি। পুজো হবে, আশা করি সুদীপের গেস্ট ভালো হোক, আরও মানুষজন আসুক, এখানে থাকা শুরু করুক, এবং আপনারা ভবিষ্যতের দিনে যখন আসবেন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। রুম ট্যুর তো হলো, এবার চলুন সুবিধা অসুবিধার দিকগুলো একটু ডিটেলে আলোচনা করে নেওয়া যাক। প্রথমে সুবিধার দিকগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি। বেস্ট কোয়ালিটি রুম সম্ভবত ইচ্ছেগাঁওতে এত ভালো মানের হোমস্টে ইন টার্মস অফ রুম কোয়ালিটি, জাস্ট দ্য রুমস, নাথিং এলস আমি বলছি, পাওয়া চাপের। এবং যে রেটে ওনারা দিচ্ছেন 1400 টাকা পার পার্সন, তাতে ভালো ডিল। আমার নাম করে যদি বুক করেন এর ওপরও আরও ডিসকাউন্ট পাবেন, হয়তো 1200 টাকা পার ডে পার পার্সনেও পেয়ে যেতে পারেন। দ্বিতীয় যেটা সুবিধা হচ্ছে পাওয়ার ব্যাকআপ আছে, পাওয়ার কাট হলেও সমস্যা হবে না, ভালো ওয়াইফাই পাবেন, এবং অ্যাজ আ হোল এই প্রপার্টিটার হেলথটাই ভালো। এবার আমার যেটা মনে হয়েছে এখানে এসে সেটা হচ্ছে এটা যেহেতু ভ্যালি ফেসিং হোমস্টে, একদম ভ্যালির ধারেই, সেজন্য ভিউটাও খুব ভালো। সামনে কোনো খুব একটা অবস্ট্রাকশন নেই, পাশে ইচ্ছে ফরেস্টটা আপনি পাচ্ছেন। তো অনেকগুলো পজিটিভস আছে যেগুলো এই হোমস্টেটার থাকাটাকে স্পেশাল করে তোলে। তবে হ্যাভিং সেড দ্যাট, দিস ইজ নট ফ্রি অফ ফল্টস। এখনো রুমগুলো যেহেতু তৈরি হচ্ছে, এখানে এখনো আয়না বসতে বাকি আছে, ঘড়ি বসবে, পেন্টিং বসবে, বাথরুমে হ্যান্ড ওয়াশ বসবে,
গিজার হয়তো বসবে না, সেই বিষয়ে একটু পরে আলোচনা করছি, বাট এগুলো হয়ে গেলে আরো হয়তো দিন 7-8-10 পর এই জিনিসটা একটা কমপ্লিটেড স্টেজে চলে যাবে। আমি মে মাসের কথা বলছি, প্রথম সপ্তাহে আছি, আপনি হয়তো 10-12 তারিখের পর থেকে এলেই একদম কমপ্লিট পাবেন। এটা হচ্ছে এই হোমস্টের কিচেন এবং ডাইনিং এরিয়া, এবং এটা কি সুন্দর দেখুন ডগি। এই জায়গাটা বেশ সুন্দর, খোলামেলা, বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। অনেকগুলি টেবিল আছে এখানে, আর একটা আলাদা করে ডেডিকেটেড বেশ সুন্দর বসবারও জায়গা আছে। আজকে লাঞ্চে আমি সুদীপকে বলেইছিলাম যে আমার জন্য যেন চিকেন রাখা হয়, আমি ওই ডিমের কারি খেতে পারবো না। আপনারাও এই আবদারগুলো রাখতেই পারেন সুদীপের কাছে, যদি কোনো বাড়তি খরচ হয় সেটা সুদীপ আপনাকে কনভে করে দেবে। বাট আশা করি ইনঅগ্রাল অফারে ওনারা একবেলা আপনাকে চিকেনটা খাওয়াতেই পারে, খুব একটা তাতে ওনাদের কষ্ট হবে না। আজকে দুপুরে কি আছে একটু দেখিয়ে দিই। আলু ভাজা, সবজি, পাঁপড়, স্যালাড, সাদা ভাত, ডাল আর চিকেন, মোর দ্যান এনাফ ফর মি। আর সামনে থেকে এরকম পাহাড় দেখতে দেখতে খাওয়ার সুযোগ এবং হাতছানি দুটোই আছে এই হোমস্টেটিতে। এই হোমস্টেটির খাবার আমার দুর্দান্ত লেগেছিল। শুধু লাঞ্চে যা খেয়েছিলাম সেটা নয়, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরবর্তী দিনের ব্রেকফাস্ট, এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে বলতে পারি এখানের খাবার আপনাদের নিরাশ করবে না, ভিউও নিরাশ করবে না। তবে হ্যাঁ, হোমস্টেটায় কিন্তু টুকটাক কিছু সমস্যার জায়গা আছে, সেগুলো চলুন বলে দিই। গ্রামের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে উঠে একটু হাঁটাহাঁটিও করতে পারেন, ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে মন্দ লাগবে না। এখন তো যদিও অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, ফরেস্টের বর্ষার সময় একটু চাপই হয়ে যায়। হোমস্টেটা বাইরের থেকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন, এইটা হচ্ছে হোমস্টের ফ্রন্ট ফেস আর কি। আমাদের এই হোমস্টেটার মেইন যেটা সুবিধে সেটা হচ্ছে যে আপনি মানে বেরোবেন, বেরিয়েই হচ্ছে ইচ্ছে ফরেস্ট আর কি, যার থেকে ইচ্ছে গাঁওয়ের নামকরণ। এই হচ্ছে ফরেস্টের রাস্তা। মনে হচ্ছে না সামনে কিচ্ছু নেই, আপনি গিয়ে মিলিয়ে যাবেন কোথাও একটা। এমন কুয়াশায় গ্রাস করে রেখেছে গোটা গ্রামটাকে। এই গ্রামটিতে যেহেতু ট্রান্সফরমারের সমস্যা আছে, কয়েকটা জিনিস পাবেন না এটা ধরেই চলবেন। প্রথম কথা হচ্ছে গিজার তো নেই, যেটা বারবার বলছি। দ্বিতীয় কথা, আপনি এখানে খুব প্রবল ঠান্ডা এলেও এনারা রুম হিটারও কতটা কি ব্যবস্থা করতে পারবে জানি না, কারণ রুম হিটার চলার জন্য কিন্তু হাই ক্যাপাসিটি ট্রান্সফরমার লাগে বা ভালো পাওয়ার সাপ্লাই লাগে। তো যেখানে পাওয়ার সাপ্লাই খুব ফিবল সেখানে রুম হিটার চলবে কিনা আই ডাউট। ইলেকট্রিক কেটেল আপনারা বলে থাকেন জল গরম করার জন্য, সেটাও একটু প্রবলেমেটিক। এই ফরেস্টের মধ্যে যদি এসে থাকতে হয়, কিছু স্বাচ্ছন্দ্যকে কিন্তু একটা বা দুটো দিন একটু দূরে সরিয়ে রেখে থাকতে হবে। সন্ধেবেলায় পকোড়া, চা, কফি এগুলো তো পাবেন। যদি দরকার মনে হয় আপনারা আলাদা করে বারবিকিউ এর জন্য কিন্তু রিকোয়েস্ট করতে পারেন, সেটারও অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দেবেন। আলাদা পয়সা লাগবে তার জন্য যদিও। তবে হ্যাঁ, এখানের যেটা সব থেকে স্পেশাল পার্ট সেটা হচ্ছে এখানের বারান্দা থেকে রাত্রিবেলায় অন্য পাহাড়ের ভিউটা। ইচ্ছেগাঁওকে অনেকে এই জন্যই বেছে নেয় যে সন্ধেবেলায়ও কিন্তু আপনার ভিউ দেখে দেখে দারুণ সময় কাটবে। মোবাইলের ক্যামেরায় যতটা সম্ভব ততটা ক্যাপচার করলাম। ওই যে ঘন জনবসতির জায়গাটি দেখছেন, গোল্ডেন হয়ে আছে পুরো, সেটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। এছাড়াও সিকিমের আরও অন্যান্য পার্বত্য অঞ্চলও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় ইচ্ছেগাঁওয়ের এই হোমস্টেটি থেকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা বাড়ছে। ওনারা ডিনারটা আমাকে একটা হট কেসে করে এখানেই দিয়ে গেলেন।
আমি আর নিচে গিয়ে খেতে পারবো না, যদিও খাবার ইচ্ছে ছিল, কারণ ওনাদের কাট অফ টাইমটা একটু আগেই। এই ইচ্ছেগাঁও ভীষণ রিমোট এরিয়া, ওই কোলাখামেরই মতো। 8:30-9টার পর থেকেই সব ঝাঁপ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। যা আপনার করার, যা আনন্দ করার, মজা করার, ওই 9টাই কাট অফ ধরুন অ্যাট বেস্ট কেস। তারপর যদি মনে হয় আপনি আরও লেট ডিনার করবেন, যেটা পাহাড়ে সব জায়গাতেই এই সমস্যাটা হয় আনটিল আপনি কোনো রিসর্টে আছেন, তো ওনারা সেরকমই আমার খাবার আমাকে ঘরেই দিয়ে গেল। আমি রুটি, চিকেন, সবজি এসব চেয়েছিলাম, সেগুলোই আছে। আমি যখন হটকেসটা থেকে খাবার বার করব আপনাদের দেখাবো। এখানের একটা যেটা জিনিস আমার থেকে মনে হয়েছে, যেটা বেশ পজিটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে খাবারের স্বাদ ভালো পেয়েছি। আমি দুপুরে যে খাবার খেয়েছিলাম, বিকেলবেলা ওনারা ভেজ পাকোড়ার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলেন, সেটাও ভালো খেয়েছি। রাত্রিবেলার খাবার এখনো খাইনি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট দুটো বেলা ঠিকঠাক ডিসেন্ট টেস্টি খাবার পেয়েছি। যদিও খাবারের মেনু নিয়ে আমার একটা বিরাট কিছু বলবার নেই। আই হ্যাভ নেভার বিন হোমস্টে ফুড ফ্যান। সেই একঘেয়ে খাবার, তুলনামূলকভাবে এখানে সুদীপকে রিকোয়েস্ট করার পর আমি লাঞ্চে চিকেনটা পেয়েছিলাম, ডিমের ঝোলটা থেকে রেহাই পেয়েছি। আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে ইন টার্মস অফ ফুড কাস্টমাইজেশন, প্লিজ 2 থেকে 3 দিন আগে বলবেন, কারণ এখানে হুট বললে পুট কিচ্ছু পাবেন না। এগুলি এমন জায়গা, রাত্রিবেলা এখান থেকে যদি আবার মেন রোডটা অব্দি যেতে হয় ওই পাথুরে রাস্তা ধরে, সেটাই ইটসেলফ খুব রিস্কি। তাই এখানে ওষুধ সঙ্গে যেগুলো এমার্জেন্সি লাগে সেসব রাখবেন, বেবি ফুড এগুলো ক্যারি করবেন। এখানে আশপাশে কোনো দোকান তো পাবেনই না। আপনার হুট করে যদি বেরোতেও হয় রাত্রিবেলা, ইটস ভেরি চ্যালেঞ্জিং। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আবারও আমার কলকাতা ফিরে আসবার পালা ছিল। ছোট্ট এই কয়েক ঘন্টায় আমার যে ইচ্ছেগাঁওতে থাকা, তাতে সব থেকে আমার যে জিনিসটি বলতে পারেন নজর কেড়েছে, সেটা হচ্ছে এই গ্রামটিতে বৃষ্টি পড়লে কতটা সৌন্দর্য হয় সেটা দেখবার খানিকটা সৌভাগ্য বলতে পারেন। আমি যে সময় গেছি তখন কলকাতায় তীব্র গরম, বৃষ্টির জন্য লোকে ছটফট করছে। সেই সময় এরকম সবুজে মোড়া পাহাড়ে এই যে বৃষ্টির ছোঁয়া পেলাম, সেটা মনে থেকে যাবে আমার ইচ্ছেগাঁওয়ের স্মৃতি হিসেবে। দুর্দান্ত সুন্দর রুম, টেস্টি খাবার, ফরেস্টে ঘেরা পরিবেশ, আর কি চান বলুন তো একটা দিন অফবিটে গেলে। এই সমস্ত জিনিস কিন্তু আপনারা এই ইচ্ছেগাঁওয়ের ছোট্ট গ্রামটিতে পাবেন। আপনাদের ইচ্ছে পূরণ হয় কি না সেটা জানার অপেক্ষা থাকলো কমেন্ট সেকশনে। এই জায়গাটিতে ঘুরে আসবেন এবং ঘুরে এসে কি ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজকে আমার এই ছোট্ট ভিডিওটিকে এখানেই শেষ করলাম। আশা করি আমার সঙ্গে ইচ্ছেগাঁও ঘুরে আপনারা এনজয় করেছেন, এবং ভবিষ্যতের দিনে আমার সঙ্গে যদি কানেক্টেড থাকতে চান তাহলে আজকে আমার এই ভিডিওটি শেষ করে দেওয়ার আগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসছি নতুন কোনো ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন। Building castles out of sand.